সুপ্রভাত বন্ধুরা, আজ হলো 13 সেপ্টেম্বর শনিবার। আজকের সকালের বরাক উপত্যকার শ্রীভূমি, করিমগঞ্জ, শিলচর, হাইলাকান্দি সহ আসামের বিশেষ বিশেষ খবরগুলি হলো: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুদিনের সফরসূচি নিয়ে আজ মিজোরাম, মণিপুর ও আসাম আসবেন। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। আসামে টেট সহ অন্যান্য নিযুক্তি পরীক্ষা অর্থাৎ টিসিআর এর প্রার্থীদের এখন থেকে নিযুক্তির পূর্বে বৈধ এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কার্ড জমা দিতে হবে বলে রাজ্যের মাধ্যমিক শিক্ষা সঞ্চালকালয়ের নির্দেশ। বরাক উপত্যকার হাইলাকান্দিতে আগামী 14 সেপ্টেম্বর অর্থাৎ আগামীকাল আসাম বিজ্ঞান সমিতির উদ্যোগে বার্ষিক সায়েন্স মেরিট টেস্ট অনুষ্ঠিত হবে। নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী হিসাবে শপথ নিলেন সুশীলা কার্কি। গরিবের রেশন বন্ধের পথে, এক পরিবারে 35 কেজির বদলে মিলবে 5 কেজি। কেন্দ্রের সিদ্ধান্তে মাথায় হাত। অসম সহ উত্তর পূর্ব ভারতের বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দফতর। বিভিন্ন রাজ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের কথা জানালো আইএমডি আবহাওয়া দফতর। ভোট দিতে না পারলে এদেশে মানুষ রাস্তায় নামবে। ভোট চুরি বন্ধ না হলে ভারত নেপালে পরিণত হবে। অখিলেশের মন্তব্যে তুঙ্গে বিতর্ক। এবং সুপ্রিম কোর্টের বড় রায় ঘোষণা, টেট পাস না করলে চাকরি যাবে শিক্ষকদের। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজে দেখে থাকলে পেজটি ফলো করে ভিডিওটি শেয়ার করবেন যাতে সঠিক খবরগুলি সবার কাছে পৌঁছাতে পারি। এবার শুনুন আজকের খবরের বিস্তারিত। প্রথম খবর, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুদিনের সফরসূচি নিয়ে আজ মিজোরাম, মণিপুর ও আসামে আসবেন। প্রধানমন্ত্রীর আজ সকাল 10টায় আইজলের লামুয়ালে আয়োজিত এক অনুষ্ঠানে ভার্চুয়াল ব্যবস্থার মাধ্যমে নবনির্মিত ভৈরবী সাইরাং রেলপথে 3টি নতুন ট্রেনের যাত্রার শুভারম্ভ করবেন। এই নতুন ট্রেনগুলি হচ্ছে সাইরাং ও দিল্লির মধ্যে সাপ্তাহিক রাজধানী এক্সপ্রেস, সাইরাং ও গৌহাটির মধ্যে দৈনিক এক্সপ্রেস এবং সাইরাং ও কলকাতার মধ্যে ত্রি-সাপ্তাহিক এক্সপ্রেস। এরপর প্রধানমন্ত্রী মণিপুর যাবেন এবং চূড়াচাঁদপুর এবং ইম্ফলে 2টি জনসভায় অংশগ্রহণ করবেন। মণিপুরের বেশ কয়েকটি সংগঠন গতকাল মধ্যরাত থেকে আহত ধর্মঘটের পরিপ্রেক্ষিতে সমগ্র রাজ্যে কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। দুপুরে প্রধানমন্ত্রী গৌহাটি আসবেন এবং বিকেল 5টায় খানাপাড়ার অসম পশু চিকিৎসা মহাবিদ্যালয়ের খেলার মাঠে আয়োজিত সুধাকণ্ঠ ডক্টর ভূপেন হাজারিকার শতবার্ষিকী অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। এই অনুষ্ঠানে তিনি ভারতীয় রিজার্ভ ব্যাংকের জারি করা ডক্টর ভূপেন হাজারিকার স্মারক 100 টাকার মুদ্রা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করবেন। প্রধানমন্ত্রী এই অনুষ্ঠানে আসাম সরকারের তত্ত্বাবধানে সংকল্প করা ডক্টর ভূপেন হাজারিকার বহুভাষিক জীবনী গ্রন্থের আনুষ্ঠানিক উন্মোচন করবেন। প্রধানমন্ত্রীকে সম্মান জানাতে 1200 জন শিল্পী খানাপাড়ার খেলার মাঠে বিশ্ববন্দিত শিল্পের 14টি নির্বাচিত গান ও কবিতা একসঙ্গে পরিবেশন করবেন। অপরদিকে হাইলাকান্দিতে আগামী 14 সেপ্টেম্বর অর্থাৎ আগামীকাল আসাম বিজ্ঞান সমিতির উদ্যোগে বার্ষিক সায়েন্স মেরিট টেস্ট অনুষ্ঠিত হবে। আসাম বিজ্ঞান সমিতি হাইলাকান্দি শাখার উদ্যোগে হাইলাকান্দিতে আগামী 14 সেপ্টেম্বর অর্থাৎ আগামীকাল 23তম বার্ষিক সায়েন্স মেরিট টেস্ট অনুষ্ঠিত হবে। হাইলাকান্দি জেলার 5টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। এই কেন্দ্রগুলি হচ্ছে লালার এম.এ. জুনিয়র কলেজ, কইয়া মডেল স্কুল, আলগাপুর একল্যান্ড স্কুল, প্যারামাউন্ট সিনিয়র সেকেন্ডারি স্কুল এবং এরিক সিনিয়র সেকেন্ডারি স্কুল। হাইলাকান্দি জেলার মোট 25টি স্কুলের শিক্ষার্থী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। ইতিমধ্যে পরীক্ষার্থীদের মধ্যে অ্যাডমিট কার্ড বিতরণ শুরু হয়েছে। পরীক্ষা নিয়ন্ত্রকের দায়িত্বে থাকছেন অধ্যাপক অসীম কল্যাণ এবং সহযোগী হিসাবে নজমুল ইসলাম মজুমদার। অপরদিকে নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী হিসাবে শপথ নিলেন সুশীলা কার্কি।
নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী হিসাবে শপথ নিলেন দেশের প্রাক্তন বিচারপতি সুশীলা কার্কি। গতকাল শুক্রবার রাত 9:15 নাগাদ রাষ্ট্রপতি সরকারের বাসভবনে শীতল নিবাসে তাকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি রামচন্দ্র পৌদেল। অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসাবে শপথ নিয়ে ইতিহাস গড়েছেন সুশীলা কার্কি। তিনি হলেন নেপালের প্রথম মহিলা প্রধানমন্ত্রী। এদিন অন্তর্বর্তী সরকারের প্রধান হিসাবে সুশীলার শপথ গ্রহণ অনুষ্ঠানে হাজির ছিলেন কাঠমান্ডুর মেয়র বলেন্দ্র শাহ এবং জেন জি আন্দোলনের কোর কমিটির সদস্যরা। সামাজিক যোগাযোগ মাধ্যমের উপরে নিষেধাজ্ঞা জারির প্রতিবাদে গত সোমবার নেপালে শুরু হয় ছাত্র যুবদের আন্দোলন। ওই আন্দোলনে জেনজি হিসাবে পরিচিত। শুরু থেকেই হিংসাত্মক হয়ে দাঁড়ায় আন্দোলনের রূপ। দেশের সংসদ ভবন থেকে শুরু করে সুপ্রিম কোর্টের রাষ্ট্রপতি ভবন থেকে শুরু করে প্রধানমন্ত্রীর কার্যালয়, বিক্ষুব্ধকারীদের তাণ্ডবের হাত থেকেই রেহাই মেলেনি কিছুর। শুধু তাই নয়, একাধিক প্রাক্তন প্রধানমন্ত্রীর বাড়িতেও অগ্নিসংযোগের পাশাপাশি নারকীয় তাণ্ডব চালিয়েছে বিক্ষোভকারীরা। ওই বিক্ষোভের জেরেই গত মঙ্গলবার দুপুরেই প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ান কেপি শর্মা ওলি। তবে তাতেই শান্ত হননি আন্দোলনকারীরা। জ্যান্ত পুড়িয়ে মারেন প্রাক্তন প্রধানমন্ত্রী জালানাথ খালানের স্ত্রীকে। টানা 48 ঘন্টার বেশি সময় ধরে দেশ জুড়ে ধ্বংসলীলা চালানে জেনজিরা। তাতে 20,000 কোটি টাকার বেশি আর্থিক ক্ষতি হয়েছে। এখন পর্যন্ত বিক্ষোভে 51 জন নিহত এবং 1300 জনের বেশি আহত হয়েছেন। শেষ পর্যন্ত মঙ্গলবার রাতে দায়িত্ব নেন সেনাবাহিনী। অপরদিকে গরিবের রেশন বন্ধের পথে। এক পরিবারে 35 কেজির বদলে মিলবে 5 কেজি। কেন্দ্রের সিদ্ধান্তে মাথায় হাত। দেশের কোটি কোটি গরিব মানুষের বিনামূল্য রেশন প্রকল্পে বড় ধাক্কা দিতে চলেছে কেন্দ্রীয় সরকার। একটি গোপন নথিতে ফাঁস হওয়া খবর অনুযায়ী খরচ কমানোর জন্য অন্তোদয় অন্ন যোজনা AAY গ্রাহকদের রেশন কাটছাঁট করার পরিকল্পনা চলেছে। বর্তমানে পরিবার প্রতি 35 কেজি খাদ্যশস্যের পরিবর্তে এবার থেকে কার্ড প্রতি অর্থাৎ ব্যক্তি প্রতি 5 কেজি করে রেশন দেওয়ার চিন্তা ভাবনা করা হচ্ছে। কেন এই পরিবর্তন করার পরিকল্পনা চলছে? জাতীয় খাদ্য সুরক্ষা আইনের অধীনে বর্তমানে অন্তোদয় অন্ন যোজনা AAY কার্ডধারীর পরিবারের সদস্য সংখ্যা যতজনই হোক না কেন প্রতি মাসে 35 কেজি করে রেশন সামগ্রী পান। অন্যদিকে প্রায়োরিটি হাউস হোল্ডের গ্রাহকরা পান মাত্র 5 কেজি করে। কেন্দ্রীয় খাদ্য মন্ত্রকের যুক্তি, এই অসম গণবন্টনের ফলে অনেক পরিবারে অপ্রয়োজনীয় খাদ্যশস্য নষ্ট হচ্ছে। মন্ত্রকের হিসাব অনুযায়ী দেশে মোট 2,37 লক্ষ অন্তোদয় পরিবারের মধ্যে মাত্র 8 লক্ষ পরিবারের 7 বা তার বেশি সদস্য রয়েছে। বেশিরভাগ পরিবারের সদস্য সংখ্যা কম। ফলে অতিরিক্ত রেশন বিতরণের কারণে সরকারের প্রতি মাসে প্রায় 1,132 কোটি টাকা অতিরিক্ত খরচ হচ্ছে। কিভাবে কমবে রেশনের পরিমাণ? নতুন পরিকল্পনা কার্যকর হলে অন্তোদয় গ্রাহকদের আর পরিবার প্রতি 35 কেজি রেশন দেওয়া হবে না, বরং প্রায়োরিটি হাউস হোল্ডের মতো প্রতি কার্ডে 5 কেজি করে রেশন দেওয়া। উদাহরণস্বরূপ, একটি 4 সদস্যের অন্তোদয় পরিবার এতদিন 35 কেজি করে রেশন পেয়েছেন। নতুন নিয়ম কার্যকর হলে পাবেন মাত্র 20 কেজি। এর ফলে সিংহভাগ অন্তোদয় পরিবারই তাদের প্রাপ্য রেশনের পরিমাণ থেকে বঞ্চিত হবে। এই পরিকল্পনা নিয়ে তীব্র বিতর্ক শুরু হয়েছে। অপরদিকে অসম সহ উত্তর পূর্ব ভারতে বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দফতর। উত্তর পূর্ব ভারতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস। আসাম, মেঘালয় সহ দেশের উত্তর পূর্ব ভারতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানালো ভারতীয় আবহাওয়া দফতর। পূর্বাভাসে জানানো হয়েছে আগামী 16 সেপ্টেম্বর পর্যন্ত পশ্চিমবঙ্গের হিমালয় পাদদেশে সিকিম, ওড়িশা, অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মণিপুর, অসম ও মেঘালয়ে বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অপরদিকে ভোট চুরি বন্ধ না হলে ভারত হবে নেপাল। অখিলেশের মন্তব্যে তুঙ্গে বিতর্ক। ভোট চুরি ইস্যুতে বিস্ফোরক সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব নির্বাচন কমিশন ও বিজেপি সরকারকে তুপ দেগে গতকাল শুক্রবার সভা সংসদে ইঙ্গিত দিলেন।
ভোট দিতে না পারলে এ দেশের মানুষ রাস্তায় নামবে। ভোট চুরির অভিযোগ তুলে কমিশনকে হুঁশিয়ারি অখিলেশের। নেপালে যুব বিদ্রোহের নেপথ্য কে বা কারা তা নিয়ে চলমান বিতর্কে অংশ নিয়ে অনেকেই দাবি করেছেন মত প্রকাশের স্বাধীনতায় হাত পড়লে এ দেশেও একই অবস্থা হবে। ভিন্ন মত পোষণ করে কেউ কেউ আবার দাবি করেছেন ভারতের সংবিধান যেভাবে গণতন্ত্রকে মজবুত ভিতের উপরে দাঁড় করিয়ে দিয়েছে তাতে করেও এ দেশেও এমন ঘটনা ঘটার সম্ভাবনা নেই বললেই চলে। এই বিতর্কের মাঝে ইন্ডিয়া জোটের অন্যতম মুখ তথা সমাজবাদী পার্টির নেতা অখিলেশ প্রসাদ যাদবের বিস্ফোরক মন্তব্য, মানুষ ভোট দিতে না পারলে প্রতিবেশী দেশে যা ঘটছে একই কাণ্ড ঘটবে এ দেশে ভারতেও। বিক্ষুব্ধ মানুষের দল নামবে রাস্তায়। প্রসঙ্গত প্রতিবেশী সংকটের সময়ে বিজেপি বিরোধী কোনো দলের প্রথম সারির কোনো নেতা নেত্রীকে এখন পর্যন্ত এই ধরনের মন্তব্য করতে শোনা যায়নি। কি বলেছেন অখিলেশ? মুলায়ম পুত্র অখিলেশ এদিন নির্বাচন কমিশনকে নিশানা করে বলেন, নানা উপায়ে ভোট চুরির চেষ্টা চলেছে। এমনও দেখা গিয়েছে 18,000 ভোটারের ভোট পুরো মুছে গিয়েছে। দীর্ঘ সময় ধরে ব্যবহারের পর ইভিএম এর চার্জ রয়ে গিয়েছে। নির্বাচনে কমিশনের দায়িত্ব ভোট চুরি বন্ধ করা। উত্তরপ্রদেশে আপাতত কোনো বড় ভোট নেই ঠিকই, কিন্তু আগামী 1 বছরের মধ্যে বিহার, তামিলনাড়ু, অসম ও পশ্চিমবঙ্গে বিধানসভা ভোট। এই পরিস্থিতিতে নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোট চুরির অভিযোগ তুলে বিহারে ভোটার অধিকার যাত্রা করেছেন রাহুল গান্ধী। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে হুঁশিয়ারি দিয়েছেন, ভোটার তালিকা নিবিড় সংশোধনী অভিযানের নামে যদি গণহারে ভোটারদের নাম বাদ দেওয়া হয় তাহলে কমিশনের দফতর ঘেরাও করবে তৃণমূল। এই পরিস্থিতিতে ইন্ডিয়া জোটের অন্যতম মুখ হিসাবে ভোট চুরির অভিযোগ তুলে প্রতিবেশী দেশের যুব বিদ্রোহের প্রসঙ্গ টেনে অখিলেশের এই মন্তব্য রাজনৈতিকভাবে যথেষ্ট তাৎপর্যপূর্ণ। সম্প্রতি নির্দিষ্ট তথ্য পরিসংখ্যান তুলে ধরে নির্বাচন কমিশনকে আক্রমণ করেন রাহুল গান্ধী, যার মধ্যে বেঙ্গালুর একটি বিধানসভা কেন্দ্র ও তার অন্তর্গত 10 ফুট চওড়া গড়ে অসংখ্য লোকের বাস অন্যতম। নেপালে যুব বিদ্রোহের নেপথ্য কে বা কারা তা নিয়ে চলমান বিতর্কে অংশ নিয়ে অনেকেই দাবি করেছেন মত প্রকাশের স্বাধীনতায় হাত পড়লে এদেশেও এমন অবস্থা হবে। এবং আজকের শেষ খবরটি, সুপ্রিম কোর্টের বড় রায় ঘোষণা, টেট পাস না করলে চাকরি যাবে শিক্ষকদের। সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়ে নড়েচড়ে বসছেন প্রাথমিক শিক্ষকরা। রাজ্যের প্রাথমিক ও উচ্চ প্রাথমিক ক্লাস 1 থেকে ক্লাস 8 পর্যন্ত দীর্ঘদিন ধরে চাকরি করা হাজার হাজার শিক্ষক শিক্ষিকাকে আগামী 2 বছরের মধ্যে টেট পাস করতেই হবে, অন্যথায় বাধ্যতামূলকভাবে অবসরে পাঠানো হবে বা চাকরি ছাড়তে হবে, এমনটাই স্পষ্ট করেছে শীর্ষ আদালত। গত 1 সেপ্টেম্বর সুপ্রিম কোর্টের বিচারপতি দীপঙ্কর দত্ত ও বিচারপতি মনমোহন এই রায় দিয়েছেন। শিক্ষার মান বজায় রাখতে প্রাথমিক স্তরে টিচার এলিজিবিলিটি টেস্ট অর্থাৎ টেট বাধ্যতামূলক বলে জানিয়েছেন তারা। সুপ্রিম কোর্টের রায়ের মূল কথা, 2010 সালের আগে যারা চাকরি পেয়েছেন তাদের এবার টেট দিতে হবে, তবে বয়স 55-এর বেশি যাদের এবং যাদের চাকরির মেয়াদ 5 বছরের কম তাদের ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য হবে না। সংখ্যালঘু প্রতিষ্ঠানগুলো এই নির্দেশের আওতার বাইরে, কিন্তু সংখ্যালঘু নয় এমন স্কুলে কর্মরত শিক্ষকদের জন্য অবিলম্বে কার্যকর হচ্ছে এই রায়।